দর্শক আসসালামু আলাইকুম। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির আবারও ৬০ দিন বাড়ানো হলো। দ্য ফিনান্সিয়াল টাইমস এবং দ্য ইসরায়েল টাইমসের প্রতিবেদনে তথ্যটি উঠে এসেছে। আজকে দুটি প্রতিবেদনে কি কি আছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা প্রতিবেদন অনুযায়ী আগে কথা বলি, তারপরে এর পুরো বিশ্লেষণ করার চেষ্টা করব। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে তাই দ্য ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ও হস্তান্তরের বিষয়টিও কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। দেখেন, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে মজুতকৃত সম্পদ আছে সেটি নিয়ে সবচেয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাগবিতণ্ডা বা তাদের সাথে মতপার্থক্য সৃষ্টি হচ্ছে। যাই হোক, সেটি নিয়ে আমরা পরে আসতেছি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার একটি রূপরেখা তৈরির চেষ্টা চলছে। এই যে পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক অস্ত্র, এটা হচ্ছে মূল জিনিস। সেটা নিয়ে আমি পরে ভিডিও শেষের দিকে আলোচনা করব। যাই হোক, প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালী আবারও সচল করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ তাদের এই আলোচনার মধ্যে হরমুজ প্রণালীটি আবারও সচল করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। দুই দেশের মধ্যে একটা চলমান আলোচনা এটা বিদ্যমান রয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত কমানো বা অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। দেখেন, ইউরেনিয়াম যে মজুত আছে এটা কমিয়ে দেওয়া এবং অন্য দেশে স্থানান্তরের বিষয়টি কিন্তু এই আলোচনার মধ্যে রয়েছে। অন্যদিকে ইসরায়েল টাইমস এর প্রতিবেদনে কি বলা হয়েছে সেটি বল। দেখেন, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর উপর আরোপিত কিছু অবরোধ শিথিল এবং নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বিবেচনা করছে। এটা আসছে কোথায়? দা ইসরায়েল টাইমস এর এক প্রতিবেদনে তারা বলছে যে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞাগুলো অবরোধ যে আছে সেই অবরোধগুলো শিথিল করার ব্যাপারে তারা বিবেচনা করছে। আর ওখানে টাইমস ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদন উঠে আসছে যে ইউরেনিয়াম যে মজুদ আছে সেই মজুদগুলো কমানো এবং অন্য দেশে স্থানান্তরের বিষয়টা কিন্তু সেখানে আলোচনা চলছে। পর্যায়ক্রমে হরমুজ প্রণালীতে যাদের নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাগুলো কমিয়ে দেওয়ার বা শিথিল করার ব্যাপারেও ওয়াশিংটন সেটা বিবেচনায় নিয়েছে। যাই হোক, দুটি প্রতিবেদনে কিন্তু কিছুটা হচ্ছে মিল আছে। এদিকে বলা হচ্ছে যে দা ইসরায়েল টাইমস এর প্রতিবেদনে বলা হচ্ছে যে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাগুলো শিথিল করার ব্যাপারে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। অপরদিকে দা ফিনান্সিয়াল টাইমস এর যে প্রতিবেদনে সেখানেও কিন্তু বলা হচ্ছে যে হরমুজ প্রণালীতে যে নিষেধাজ্ঞা আছে বা সেখানে যে সমস্ত যুক্তরাষ্ট্রের যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো শিথিল করার ব্যাপারে বিবেচনা চলছে ওয়াশিংটনে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। আলোচনা চলতেছে, এখনো কোনো চুক্তি হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন নিরাপত্তা ইস্যু ও শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছিলেন, যুদ্ধবিরতিকে কেন্দ্র করে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে আলোচনা চলছে। সম্ভাব্য সংলাপের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ ও হরমুজ প্রণালী পুনরায় চালু করা। দেখেন, এটা সবচেয়ে মূল ফ্যাক্ট যেটা আজকের এই দুটি প্রতিবেদনে যেটা উঠে আসছে সেটি হচ্ছে যে ইরানকে সমঝোতা আসতে হলে তাহলে তাকে পারমাণবিক যে মজুদ ইউরেনিয়াম মজুদ আছে সেটিকে কমিয়ে দিতে হবে এবং বাকি যে মজুদ আছে সেটিকে যে কোনো দেশে স্থানান্তর করতে হবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল দাবি এবং মূল ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আর অপর দিক দিয়ে যুক্তরাষ্ট্র যে এই যে ইরানের যে হরমুজ প্রণালী আছে সেখানে তারা তাদের যে প্রভাব আছে সেটা কমিয়ে দিবে, শিথিল করবে, নিষেধাজ্ঞা শিথিল করবে বন্দরগুলো থেকে। এই দুটি হচ্ছে মূল ফ্যাক্ট। এখন আসুন বাস্তবতা কতটুকু এই যে দুটি দেশের মধ্যে সমঝোতা আসলে কিরকম হতে পারে। দেখুন, গত কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ইরানের সম্পদ ইরানি থাকবে, অর্থাৎ ইউরেনিয়াম মজুদ যেটা আছে সেটা ইরানি থাকবে, কোনো দেশে স্থানান্তরিত হবে না। এটা আমাদের অধিকার, আমাদের সম্পদ, আমাদের দেশেই থাকবে। ঠিক আছে। যখন তিনি এই ঘোষণা দিলেন তখন কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল, বাট সেখান থেকে তারা পিছিয়ে আসছে। আবার এই প্রতিবেদন তথ্য অনুযায়ী আসতেছে যে এখানে যে ইউরেনিয়াম মজুদ আছে সেই মজুদটাকে অন্য দেশে স্থানান্তরিত করতে হবে এবং মজুদ কমিয়ে দিতে হবে। দেখুন, ইরানের কাছে এখন সর্বোচ্চ 400 কেজির মতো মজুদ ইউরেনিয়াম আছে, যেটা দিয়ে 60% অলরেডি তারা সমৃদ্ধকরণ করেছে। আর 30% অর্থাৎ 30% যদি সমৃদ্ধকরণ করতে পারে তাহলে ইরান পারমাণবিক অস্ত্রধর একটি রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রে পরিণত না করতে। এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে সবচেয়ে মূল যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সমঝোতার পথে, এটি হচ্ছে সবচেয়ে মূল বাধা। এবং হরমুজ প্রণালী যে কেন্দ্রিক যে সমস্যা আছে ওটা তেমন একটা ফ্যাক্ট না, ওখানে যে কোনো সমস্যা থাকুক ওটা সমাধান হয়ে যাবে। বাট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে এই যে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে অথবা ইউরেনিয়াম যে দ্বারা পারমাণবিক অস্ত্র তৈরির যে একটা
একটা অগ্রগতি ঘটিয়েছে ইরান, সেটা যেন না করতে পারে, সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাধা। এখন কথা হচ্ছে যে যেখানে একদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তিনি ঘোষণা দিচ্ছেন যে তার দেশের ইউরেনিয়াম তার দেশে থাকবে, অপরদিকে এখানে বলা হচ্ছে যে ইউরেনিয়াম যে সমৃদ্ধ মজুদ আছে সেটি কমিয়ে দিতে হবে এবং অন্য দেশে স্থানান্তর করতে হবে, সেটা আসলে কতটুকু বাস্তবতার সাথে মিলে যাচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। কারণ এখানে যেহেতু তাদের ধর্মীয় প্রধান নেতা, সর্বোচ্চ নেতা যিনি, ঠিক আছে, তিনি যখন ঘোষণা দিয়েছেন তার দেশের সম্পদ তার দেশে থাকবে, অন্য কোথাও যাবে না, তাহলে যুক্তরাষ্ট্র এখানে শর্ত যে দিচ্ছে এই শর্ত কি আসলে তারা পালন করবে বা মানবে? আমার তো মনে হয় না। অপরদিকে হরমুজ প্রণালী যে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন নিষেধাজ্ঞা আছে, এখানে বলা হচ্ছে যে পর্যায়ক্রমে সেই নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। এখন যুক্তরাষ্ট্র সেগুলো শিথিল করতে পারে, কিন্তু ইউরেনিয়াম যে মজুদ আছে এটি ব্যাপারে যুক্তরাষ্ট্র হয়তো ইরান, আমার তো মনে হয় না যে এখানে হয়তোবা কমিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে একটা কন্ট্যাক্ট করতে পারে যে আমরা মজুদ কমিয়ে দিচ্ছি, কিন্তু মজুদকৃত যে ইউরেনিয়াম আছে এটা অন্য দেশে স্থানান্তর করার বিষয়টি হয়তোবা ইরান মানবে না। এখানে যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে হবে। হয়তো যুক্তরাষ্ট্রের সাথে একটা কন্ট্যাক্ট হতে পারে, চুক্তি হইতে পারে, সেখানে বলা হতে পারে যে আমরা ইউরেনিয়াম মজুদ আমরা কমিয়ে দিচ্ছি, আগামীতে হয়তো 2-4-5 বছর তারা বলবে যে এটা কৌশল অবলম্বন করতে পারে যে আমরা আর ইউরেনিয়াম বাড়াবো না, মজুদকৃত ইউরেনিয়াম বাড়ানো, যে অবস্থানে আছে সেখানে আমরা স্টপ করছি, কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা আর বাড়াবাড়ি করতেছি না। এটা হয়তো ইরানের পক্ষ থেকে কৌশলী হিসেবে তারা কিন্তু এটা হাতে নিতে পারে, এই প্রজেক্টটা হাতে নিতে পারে। কিন্তু আমার তো মনে হয় না যে যুক্তরাষ্ট্রের এই শর্ত অনুযায়ী ইউরেনিয়াম মজুদকৃত ইউরেনিয়াম যে অন্য দেশে পাঠাবে, কারণ এটা অন্য দেশে পাঠালে সেই দেশও ইরানের সাথে একটা খেল খেলাবে। এটা ইরানের সর্বোচ্চ নেতা ভালো করেই জানে এবং ইরানের যে যারা কমান্ডার আছে তারাও ভালো করে জানে, যখন এই মজুদকৃত ইউরেনিয়াম যখন অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে, তখন সে যে আবার পুনরায় একবার সসম্মানে সেটা ফিরিয়ে দিবে, এটা তো একটা কঠিন একটা কাজ হয়ে দাঁড়াবে। তখন সেই দেশের সাথে তাদের সামরিক একটা দ্বন্দ্ব বেজে যেতে পারে ভবিষ্যতে, যার কারণে এই মূল সম্পদ যেটা, আমার তো মনে হয় না যে ইরান কখনই এই মজুদকৃত ইউরেনিয়াম অন্য কোনো দেশে হস্তান্তর করবে। যুক্তরাষ্ট্রের সাথে এই কন্ট্যাক্ট আদৌ হবে না, সম্ভবই না, কখনোই সম্ভব না। তবে যুক্তরাষ্ট্র যে এই যে পর্যায়ক্রমে তাদের যুদ্ধবিরতি মেয়াদ বাড়াচ্ছে, যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইরানের সাথে তাদের একটা সমঝোতা হোক, কারণ যুদ্ধ আর যুক্তরাষ্ট্র চাচ্ছে না। কারণ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যে বেশ কিছু প্রতিবেদনে তথ্য উঠে এসেছে যেখানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো ধস নেমেছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে যাচ্ছে। তো এরকম একটা পরাশক্তি রাষ্ট্রের যদি অর্থনৈতিক অবকাঠামো ভেঙে যায়, একটি রাষ্ট্রের সবকিছুর মূল ভিত্তি কি? সে দেশের অর্থনীতি যদি ধস নামে, সে দেশের কিন্তু যত শক্তিশালী হোক না কেন সে কিন্তু ভেঙে যাবে। যেমন রাশিয়ার মতো একটি পরাশক্তি রাষ্ট্র, দেখুন রাশিয়ার সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির দিক দিয়ে কোনো দিক দিয়ে কিন্তু রাশিয়া কিন্তু যুক্তরাষ্ট্র পিছিয়ে নাই, বরং দুই একটা সাইটে কিন্তু যুক্তরাষ্ট্রের চাইতেও রাশিয়া কিন্তু অনেক এগিয়ে। যেমন পারমাণবিক কিন্তু দুটি পরাশক্তি রাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে যে মজুদ আছে পারমাণবিক অস্ত্রের, তার সাথেও 300-400টা বেশি কিন্তু মজুদ আছে রাশিয়ার কাছে। তবুও রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের সাথে পাচ্ছে না? কেন পাচ্ছে না? অর্থনৈতিকভাবে। কারণ রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার শুধুমাত্র একটি জায়গায় তাদের পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এখন রাশিয়া যদি স্বয়ংসম্পূর্ণ হতো অর্থনৈতিকভাবে, তাদের যে কারেন্সি আছে, সেই কারেন্সির মূল্যটা যদি আন্তর্জাতিক বাজারে যদি ডলারের সমসাময়িক থাকতো, তাহলে রাশিয়ার ধারের কাছেও যুক্তরাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রে যেতে পারতো না। কারণ রাশিয়ার যে তাদের যে মানে সামরিক যে শক্তি, এই শক্তির কাছে অন্য কোনো রাষ্ট্র ধারের কাছেও নাই। বাট অর্থনৈতিক অবকাঠামো ভেঙে যাওয়ার কারণে রাশিয়া আজকে কিন্তু মাথা সোজা করে দাঁড়াতে পারছে না। ঠিক যুক্তরাষ্ট্র এত পরাশক্তি একটি রাষ্ট্র হয়ে যদি তাদের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে যায়, তাহলে আগামী দিনে যুক্তরাষ্ট্রের যে দাদাগিরি বা তাদের যে সাম্রাজ্য অলরেডি তো ভেঙে যাচ্ছে, তারপর খুব শীঘ্রই সেটা ধ্বংস হয়ে যাবে। আর যার কারণে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে তিনি যদি ইরানের সাথে বারবার যদি আবার যুদ্ধে জড়িয়ে যায়, গত 2 মাসের যুদ্ধে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেখানে অনেক প্রতিবেদন অনুযায়ী অনেক কথাই চলে আসতেছে, সেখানে কখনো কখনো বলা হচ্ছে যে 29 বিলিয়ন মার্কিন ডলার সেখানে খরচ হয়েছে, আবার অনেক প্রতিবেদন উঠে আসছে প্রায় 35-36 বিলিয়ন ডলার তাদের খরচ হয়েছে। কিন্তু এর পরিমাণটা আরো অনেক বেশি, যেটা হয়তো আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রকাশ করছে না। কারণ এটা প্রকাশ করলে যুক্তরাষ্ট্রের যে জনগণ আছে তারা খেপে যাবে এবং বিরোধী দলগুলো যারা আছে তারা খেপে যাবে। কারণ যুক্তরাষ্ট্রের যে এই যে ইরানের উপর যুদ্ধ করছে, যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে গেলে সেখানে স্বার্থ ছাড়া বা তাদের লাভ ছাড়া তারা কিন্তু যুদ্ধ করে না। ইরান যুদ্ধে তারা পুরাটাই কিন্তু এই লস বাণিজ্য তারা দিচ্ছে। এখন এই লস বাণিজ্য তারা কিভাবে মেকআপ করবে, সেটা কি ব্যাকআপ দিবে, সেটা কিন্তু এখন যুক্তরাষ্ট্র হিমশিম খেয়ে যাচ্ছে। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের যে এই যে ইরানের সাথে তাদের সমঝোতার আলোচনা চলতেছে, বারবার যুদ্ধবিরতির মধ্য দিয়ে তারা পিছিয়ে যাচ্ছে যুদ্ধ করার ঘোষণা দিয়েও, এটা অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য একটা দুর্বলতার পয়েন্ট এবং ইরানের জন্য এটা একটা পজিটিভ। কারণ ইরানও এটা যুক্তরাষ্ট্রের সাথে বারবার যুদ্ধে জড়িয়ে গেলে ইরানেরও অনেক ক্ষতি হবে, এটা স্বাভাবিক।
তো যাই হোক, আমরা একটা সমঝোতা আলোচনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটা শান্তি ফিরে আসুক, সেটাই আমরা কামনা করি। তো দর্শক, আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, আসলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে এই যে বারবার যুদ্ধবিরতি হয়েও মানে হচ্ছে না, অথবা যুদ্ধের ঘোষণা দিয়েও যুদ্ধে জড়াচ্ছে না, এর পিছনে কোনো কারণ আছে কিনা সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো ইনফরমেশন দিয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।